আকাশ নিজের বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পর দরজায় বেল বাজে। আকাশ দরজা খুলে দেখে সিমি দাঁড়িয়ে আছে, হাতে মিষ্টির বক্স। সিমি বলে, আজ প্রমোদের অস্থি বিসর্জন দিলাম, তাই তোমাকে মিষ্টি খাওয়াতে এসেছি। আকাশ বুঝতে পারে এই মহিলা মিষ্টি খাওয়াতে আসেনি, এর পিছনে অবশ্যই অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। সিমি বলে, আকাশ একটু কফি বানিয়ে আনবে। আকাশ যখন কফি বানিয়ে আনছিল তখন সে লক্ষ্য করে সিমি দরজার পাশে ভূতের মতো মুখোশ পরে বসে আছে। সিমি আকাশকে পরীক্ষা করছিল, যদি সে অন্ধ না হয় তাহলে অবশ্যই ভয় পেয়ে যাবে, কিন্তু আকাশ কোনো প্রতিক্রিয়া দেখায় না। এরপর সিমি কফির মধ্যে বিষ মিশিয়ে দেয় এবং বলে, খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। আকাশ বুঝতে পারে, তাই বুদ্ধি খাটিয়ে কফির কাপটি এমন ভাবে ফেলে দেয় যেন সেটি দুর্ঘটনাক্রমে হাত থেকে পড়ে গেছে। সিমি তখন নিশ্চিত হয়ে যায় যে আকাশ সত্যি অন্ধ নয়। সঙ্গে সঙ্গে বন্দুক বের করে ফেলে। আকাশ ধরা পড়ে যায় এবং স্বীকার করতে বাধ্য হয়, আমি অন্ধ নই। সিমি তখন উচ্চস্বরে হেসে ওঠে, একটা নির্মম ভয়ঙ্কর হাসি। আকাশ হাত জোর করে বলে, ম্যাডাম আমি কিছুই বলবো না, আমি কাউকে কিছু বলিনি, দয়া করে আমাকে কিছু করবেন না। আমার এই পৃথিবীতে কেউই নেই, আমি এই শহর ছেড়ে চলে যাব, দয়া করে আমাকে যেতে দিন। আমি সেদিন কিছুই দেখিনি, আমি কাউকে কিছুই বলিনি, আর বলবো না। সিমি দুঃখের ভান করে বলে, জানো আকাশ, তোমার জন্য বৃদ্ধ মিসেস ডিকস্তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে হলো। এটা করতে আমার খুব খারাপ লেগেছিল। প্রমোদের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো ছিল, কিন্তু তাও আমি প্রমোদের থেকে মনোয়ারকে বেশি পছন্দ করতাম। সেদিন ওর এত তাড়াতাড়ি বাড়ি আসার দরকারই বাকি ছিল। বললো সারপ্রাইজ দিতে এসেছিলাম, অথচ নিজেই চমকে গেল। টাইমিং, সবই টাইমিং। আকাশের সামনে হঠাৎ অন্ধকার নেমে আসে, মাথা ঘুরতে থাকে। সে চিৎকার করে বলে, ওই মিষ্টিটাতে কি মিশিয়েছিলে? তুমি কোনো কথা বলে না। আকাশ কোনো মতে বাথরুমে গিয়ে বমি করতে চেষ্টা করে, কিন্তু সেখানে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই সোফিয়া আকাশের বাড়িতে এসে হাজির হয়, কিন্তু কলিং বেল বাজানোর পর দরজা খুলে সিমি। সোফিয়া ঘরে ঢুকে দেখে আকাশের শরীরে কোনো জামা কাপড় নেই, সে বিছানায় পড়ে আছে, আর পাশে সিমি ছোট্ট কালো পোশাকও পরে আছে। সিমি বলে, তোমার আকাশ কিন্তু বিছানায় বেশ ভালো পারফর্ম করে। এটা শুনে সোফিয়া আরো রাগ হয়ে বলে, আকাশকে বলে দিও সে যেন আর আমাদের রেস্টুরেন্টে কাজ করতে না আসে। আমি ওর জীবন থেকে চলে গেলাম। সিমি ইচ্ছা করে এটা করেছিল, কারণ সে জানতো আকাশের জীবনে একমাত্র কাছের মানুষ সোফিয়া। সুতরাং সোফিয়াকে সরিয়ে দিতে পারলে আকাশ আর কারোর কাছে সত্যি কথাটা বলতে পারবে না। মনোহর সিমিকে বলে, ওকে অন্ধ করে না দিয়ে মেরে ফেলতে পারতে। ও যদি পুলিশের কাছে সব বলে দেয় তাহলে আমাদের বিপদ হবে। এরপর মনোহর আকাশের বাড়িতে যায় তাকে খুন করতে, কিন্তু আকাশ আগে ভাগে টাকা পয়সা এবং লন্ডনের পাসপোর্ট নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই মনোহর হামলা চালায়, কিন্তু কোনো মতে আকাশ পালিয়ে যায়। পরদিন আকাশ জ্ঞান ফিরে পায়, তখন সে এক হাসপাতালে। যে অটোওয়ালাকে সিনেমা শুরুতে দেখা গিয়েছিল সে আর এক মহিলা ওকে এখানে নিয়ে এসেছিল। মহিলাটি বলে, স্যার আপনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম, তাই হাসপাতালে নিয়ে এলাম। আকাশ বলে, ডাক্তারবাবু দয়া করে আমার চোখটা ঠিক করে দিন। ডাক্তার বলে, চোখের ডাক্তার সন্ধ্যায় আসবে, আপাতত বিশ্রাম নিন। আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরবর্তীতে দেখা গেল আকাশের শরীর থেকে রক্ত টেনে বের করা হচ্ছে। আরো অদ্ভুত ব্যাপার হলো, পুরো হাসপাতালে আকাশ ছাড়া আর অন্য কোনো রোগী নেই। হাসপাতালটা নির্জন, আর পাশে রেল লাইন, ট্রেন যাওয়ার শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর বোঝা যায় এই ডাক্তারটা অটোওয়ালা আর মহিলাটা অসহায় মানুষদের এখানে এনে তাদের কিডনি চুরি করে বিক্রি করে। এদিকে মনোহর এসে সিমিকে জানায়, আকাশ আমার হাত থেকে পালিয়েছে, ওকে যেভাবেই হোক খুঁজে বের করে শেষ করতে হবে। অন্যদিকে ডাক্তার আকাশকে বলে, তোমাকে ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি, তোমার বিশ্রাম দরকার। এমন সময় ডাক্তার তার ফোনে কথা বলতে বলতে বলে ওঠে, আমি অপারেশনটা শেষ করে ফোন ধরছি। এই কথা শুনে আকাশের সন্দেহ জাগে। সে চিৎকার করে বলে, আপনারা আমার কি অপারেশন করছেন? আপনি তো চোখের ডাক্তার নন। ডাক্তারটা সে অটোওয়ালাকে ও মহিলাটাকে বলে, তাড়াতাড়ি ওকে ধরে রাখো। ওরা আকাশকে জোর করে ধরে। আকাশ নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে এবং বলে, আমার কাছে 1 কোটি টাকা আছে, আমাকে মেরো না, আমি সব দিয়ে দেব। আকাশ মহিলাটার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তোমার হাতে থাকা শিব ভগবানের শপথ, তোমরা যদি আমার সঙ্গে কিছু অন্যায় করো তাহলে ভগবান সহ্য করবে না। এদিকে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, যার ফলে আকাশ অজ্ঞান হয়ে যায়। ডাক্তার যখন তার পেটে ছুরি বসাতে যাবে ঠিক তখনই মহিলাটা চেঁচিয়ে ওঠে, 1 মিনিট, আমি এই লোকটাকে অনেক দিন ধরে চিনি, ও তো অন্ধ। তাহলে কিভাবে জানলো যে আমার হাতে শিব ভগবানের ট্যাটু আছে? সত্যি তার হাতে একটা শিব ভগবানের ট্যাটু ছিল।
পরবর্তী দৃশ্যে দেখা যায় আকাশের গান ফিরে এসেছে। সে ভাবে ওরা তার কিডনি বের করে নিয়েছে, কিন্তু ওরা বলে চিন্তা করো না, আমরা তোমার সঙ্গে কিছুই করিনি। তবে আকাশের আগের কথার জন্যই ওরা সন্দেহ করতে শুরু করে। যে ব্যক্তি সবকিছু দেখতে পারে সে তো অন্ধ হতে পারে না, তাহলে কিভাবে সেই মহিলার হাতে থাকা টেটু কথা জানলো? মহিলা জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে আমার হাতে শিব ভগবানের টেটু আছে? আকাশ উত্তর দেয়, শুধু তাই নয়, তোমার মুখটা একটু বাঁকা, তোমার উচ্চতা একটু কম, আর তোমার সঙ্গে যে অটো চালক আছে, শোনো, তোর অটোর পিছনে ঐশ্বরিয়া রায়ের ছবি লাগানো আছে। তোর চুলগুলো কুকরানো আর তোর উচ্চতাও ছোট। আমি সব জানি, তাই আমাকে অসহায় ভাবার দরকার নেই। আকাশ যখন চোখে দেখতে পেত তখন সে অন্ধ সেজে মানুষকে বোকা বানাতো, আর এখন নিজের প্রাণ বাঁচাতে সত্যিকারের অন্ধ হয়েও দেখার ভান করছে। অর্থাৎ আকাশ এখনো অভিনয় করছিল, তখন টাকা রোজগারের জন্য আর এখন বেঁচে থাকার জন্য। আকাশ ডাক্তারকে বলে, দেখুন, আমাকে সাহায্য করুন, আমার কিডনি বিক্রি করলে লাখ টাকা পাবেন, কিন্তু যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি 1 কোটি টাকা দিতে পারবো। সিমিকে দেখা যায় সে নিজের ফ্ল্যাটে ফিরে এসে দেখে তার ফ্ল্যাটে আকাশ বসে দানিকে পিয়ানো শেখাচ্ছে। সিমিও অবাক হয়ে যায়। আকাশ বলে, মিসেস সিনহা কেমন আছেন? আমি লন্ডনে চলে যাচ্ছি, আমি ভাবলাম আপনাকে বিদায় জানিয়ে যায়, নাহলে আপনি মাইন্ড করবেন। সিমি মনে মনে ভাবে, গাধাটা যখন নিজে এসেছে আজ ওকে শেষ করে ছাড়বো। সে বলে, আকাশ চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। একা একা কেন যাবে? আকাশ আনন্দের সাথে ও আত্মবিশ্বাস নিয়ে বলে, নিশ্চয়ই, আমি তো এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম। সিমি বুঝতে পারে না আকাশ কি ভাবছে। সে মনোহরকে ফোন করে বলে, শোনো, এই বোকাটাকে আমার সঙ্গে এনেছি, কি করব? মনোহর উত্তর দেয়, একটা কবরস্থান আছে কাছেই, ওখানে নিয়ে আসো, আজ ওখানে সব শেষ হবে। গাড়িতে যেতে যেতে আকাশ বলে, ম্যাম, আপনি আমার চোখ অন্ধ করে দিলেন কেন? আমি তো বলেছিলাম কাউকে কিছু বলবো না, এটা ঠিক করলেন না। তবে আমারও একটা অফার আছে, আমার চোখের অপারেশন হবে। আপনি আমাকে 10 লাখ টাকা দিন, আমি কথা দিচ্ছি আমি আর কিছু করব না। আমি অপারেশন করিয়ে সোজা লন্ডনে চলে যাব। সিমি রেগে বলে, এই অন্ধ, তুই ব্ল্যাকমেল করছিস? কোনো টাকা পাবি না। রাস্তার মাঝপথে একটা অটো দাঁড়ানো দেখে গাড়ি থামে। সিমি হর্ন বাজায় কিন্তু কোনো সাড়া মেলে না। আকাশ বলে, কি হলো, একটা অটো দাঁড়িয়ে আছে নাকি? সিমি অবাক হয়ে যায়, তুমি কিভাবে জানলে? আকাশ বলে, না না, এমনি আন্দাজ করে বললাম। অটোর পিছনে কি কিছু লেখা আছে? মুড়মুড় কেনা দেখো। সিমি চমকে যায়, সে চিৎকার করে বলে, আকাশ, তুমি আমাকে আবার বোকা বানাচ্ছ? তার মানে তুমি আবার দেখতে পাচ্ছ? আমি তো তোমার চোখ নষ্ট করে দিয়েছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশ তাকে ক্লোরোফর্ম মেশানো রুমাল দিয়ে অজ্ঞান করে ফেলে, এবং সন্ধ্যায় অটো চালক আর লটারি বিক্রেতাকে নিয়ে এসে মনোহরের বাড়িতে ফোন দেয়। ফোন তোলে মনোহরের স্ত্রী। আকাশ বলে, আপনি কি জানেন আপনার স্বামী সিমির সঙ্গে অবৈধ সম্পর্কে আছে? শুধু সম্পর্ক নয়, শারীরিক সম্পর্কও আছে। আমার কাছে প্রমাণ আছে, ভিডিও আছে, সবকিছু দিব। আমার 1 কোটি টাকা দরকার। ওকে বলো টাকা নিয়ে আসতে, না হলে আমি সব খবর মিডিয়া টিভি চ্যানেলে প্রকাশ করে দেব। আর জানোই তো আজকাল এসব বিষয়ে কতটা টিআরপি ওঠে। যদি ভিডিওটা প্রকাশ হয় বিশাল পরিমাণ টাকা আমার হাতে আসবে। একদিকে তোমার সম্মান আর একদিকে আমার টাকা। তুমি সিদ্ধান্ত নাও কি করবে। মনোহরের স্ত্রী এসব কিছু শুনে অবাক হয়ে পড়ে। এরপর সিমিকে এসে হাসপাতালের ভিতর নিয়ে আসা হয় এবং বলা হয়, তুমি 2টো খুন করেছ, সেটা স্বীকার করো। সিমি প্রতিবাদ করে, না, তোমরা ভুল বুঝছো, আমি প্রমোদকে খুন করিনি। ওখানে মনোহরের পিস্তল রাখা ছিল, আর তাকে আটকাতে গিয়ে হঠাৎ গুলি চলে যায়, ফলে প্রমোদ মারা যায়। আকাশ বলে, কিন্তু সেই বৃদ্ধা মহিলা, তাকেও তো তুমি ঠেলে বিল্ডিং থেকে ফেলে দিয়েছিলে, আমি নিজে দেখেছি। সিমি স্বীকার করে, হ্যাঁ, ওকে আমি হত্যা করেছি, আর হ্যাঁ, মনোহরের সঙ্গে আমার সম্পর্কও ছিল। যখন সিমি এসব স্বীকার করছিল তখন অটো চালক তার কথাগুলো রেকর্ড করছিল। এরপর তাকে এসে রেকর্ড শুনিয়ে বলা হয়, এবার কি করবে? তোমার স্বীকারোক্তির প্রমাণ আমার হাতে, এটা পুলিশে দেব না, তবে তার বদলে আমাকে 1 কোটি টাকা দিতে হবে। কেমন লাগলো? চালাকি কারে বলে বুঝলে? এরপর মনোহরকে নির্দিষ্ট স্থানে টাকা নিয়ে আসতে বলা হয়। চালক মুরলি আর সেই মহিলাটা আকাশকে একটি কক্ষে নিয়ে যায়, কিন্তু হঠাৎ করে তারা আকাশকে একটি হুইল চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। আকাশ চিৎকার করে, তোমরা কি করছো? ওরা বলে, আগে টাকা পাই, তারপর বাকিটা দেখবো। যদি তুমি পালিয়ে যাও তাহলে কি হবে? ওরা টাকা আনতে বেরিয়ে যায়। ওদের চলে যাওয়ার পর দেখা যায় সিমি সেই একই ঘরে আরেকটা চেয়ারে বাঁধা। অন্যদিকে টাকা আনতে গেলে মনোহর মুরলিকে ধরে ফেলে।
এবং তার কাছে জানতে চায় প্রমাণ কোথায় আছে। সে বলে আমার কাছেই, আর আমার মাসির কাছেও আছে, ও নিচে অপেক্ষা করছে। মনোহর দ্রুত মাসিকে ধরতে ছুটে যায় এবং লিফটে উঠে পড়ে। মাসি বুদ্ধি কাটিয়ে ভবনের বিদ্যুৎ অফ করে দেয়, ফলে মনোহর লিফটের ভিতর আটকা পড়ে যায়। এরপর সে ড্রাইভারকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। ডাক্তার জানায় মুরলির অবস্থা খুব খারাপ। মাসি কান্নায় ভেঙে পড়ে এবং বলে যত টাকা লাগবে দেব, শুধু ওকে বাঁচিয়ে দিন। ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে দেখে প্রথম নোটটা ছাড়া বাকি সব টাকা নকল। মনোহর ইচ্ছা করেই ভুয়া টাকা দিয়েছে। অন্যদিকে সিমি আকাশকে বলে, আকাশ, ওরা আমাদের কাউকে বাঁচতে দেবে না, তুমি ওদের বিশ্বাস করেছিলে, এখন দেখো টাকার জন্য তোমাকেও এখানেই বেঁধে রেখে চলে গেছে। আমাদের একে অপরকে সাহায্য করা দরকার। আমার সাহায্য ছাড়া তুমি বের হতে পারবে না, আর তোমার সাহায্য ছাড়া আমিও পারবো না। কি করবে বলো? আকাশ বলে, তোমার মতো মেয়েকে আমি বিশ্বাস করি না, যে নিজের স্বামীকেও মারতে দ্বিধা করেনি, এতগুলো হত্যা করেছে, আমার চোখ নষ্ট করেছে, তোমাকে কেন বিশ্বাস করব? সিমি বলে, তাহলে চলো আমরা দুজনেই মরবো, ওরা টাকা আনবে, তারপর আমাদের কিডনি বিক্রি করবে। আকাশ কিছুক্ষণ চিন্তা করে এবং ভাবে অত্যন্ত একটা বা চেষ্টা করাই যায়। সে রাজি হয়ে যায় এবং সিমিকে তার হাতের বাঁধন খুলে দেয়, আর আকাশ সিমির চোখের কাপড় খুলে দেয়। সিমি বলে, আকাশ, সামনে একটা কাচের পার্টিশন আছে, ওখানে কিছু একটা ভারী জিনিস খুঁজে নাও এবং সেটা দিয়ে পার্টিশনটা গুড়িয়ে দাও। সিমি নিজেও হাতের বাঁধন খোলার চেষ্টা করে, কিন্তু সময় নিচ্ছিল। সে ইচ্ছাকৃতভাবে আকাশকে ভুল নির্দেশনা দিতে থাকে, একটু ডান দিকে দেখো, না না একটু বা দিকে, উফ ঠিক হচ্ছে না, সামনের দিকে তাকাও। সে চায় যতক্ষণ না হাত মুক্ত হয় আকাশ যেন কিছু করতে না পারে। এক পর্যায়ে সে নিজের বাঁধন খুলে ফেলে এবং আকাশকে মারতে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই ডাক্তার এসে হাজির হয়। সিমি এবার ডাক্তারের উপর আক্রমণ চালায়, ধারালো সূচ দিয়ে তার বুকে ঘাড়ে আঘাত করতে থাকে, কিন্তু আকাশ দ্রুত সিমিকে ধরে ফেলে এবং অজ্ঞান করে দেয়। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আকাশ জিজ্ঞাসা করে, ডাক্তার, আমরা কোথায় যাচ্ছি? ডাক্তার উত্তর দেয়, আমরা মুম্বাই এয়ারপোর্টে যাচ্ছি, সেখানে একটি প্রাইভেট জেট প্রস্তুত আছে, আরবের এক শেখ আমাদের জন্য অপেক্ষা করছে, শেখের মেয়ের লিভার দরকার। আর তুমি জানো তো, গতকাল যখন সিমিকে ভয় দেখানোর জন্য আমি রক্ত নিয়েছিলাম, তখন সেটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্ট হাতে পাওয়ার পর যা দেখলাম, তাতে মনে হলো যেন ভাগ্য আমাদের দরজায় কড়া নাড়ছে। আমরা কোটিপতি হতে চলেছি, বিশাল এক লটারি পেয়েছি আমরা। পিছনের ডিকিতে যে বন্দি আছে সে শুধু সিমি নয়, বরং সে আমাদের ভাগ্য ফেরানোর মূল চাবিকাঠি। সিমির রক্তের গ্রুপ শেখের মেয়ের রক্তের গ্রুপের সঙ্গে একদম মিলে গেছে। তাই যদি আমরা সেই লিবারটি দিয়ে দিই, তাহলে শেখ আমাদের $1 মিলিয়ন দেবে। কল্পনা করো একবার, আমরা রাতারাতি ধনী হয়ে যাব, আর আমি সেখান থেকে তোমাকে $1 কোটি দেব। এছাড়াও সুমির চোখের কর্নিয়া যদি তুমি নিজের চোখে প্রতিস্থাপন করিয়ে নাও, তাহলে আবার আগের মতো স্বাভাবিকভাবে দেখতে পারবে। আকাশ কোনো প্রতিক্রিয়া দেখায় না, সে চুপ করে থাকে। এরপর দেখা যায় গাড়িটি ধীরে ধীরে ক্ষেতের পাশের রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছে। এরপর কাহিনী 2 বছর পর চলে যায়। ইউরোপে কোনো একটা শহরে সোফি এসেছে। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে পরিচিত শব্দ শুনতে পায়, একদম পরিচিত, খুব আপন একটা আওয়াজ। সে দ্রুত চারপাশে তাকিয়ে দেখে বিশাল বড় বড় পোস্টার, যেখানে একজন অন্ধ পিয়ানিস্টের নাম লেখা আছে। কৌতূহলী হয়ে সে ভিড় ঠেলে সামনে এগিয়ে যেয়ে দেখে আকাশ পিয়ানো বাজাচ্ছে। এখানে সে খুবই বিখ্যাত, তবে চোখে কালো চশমা পরে আছে। সোফি এগিয়ে এসে বলে, আকাশ, তুমি এখনো মানুষকে প্রতারণা করছো, সহানুভূতি পাওয়ার জন্য অন্ধের অভিনয় করছো আর পিয়ানো বাজিয়ে যাচ্ছ, হ্যাঁ? আকাশ শান্ত গলায় উত্তর দেয়, তুমি যা ভাবছো তা সঠিক নয়, পুরো ঘটনা তুমি জানো না। সেদিন তুমি আমার রুম থেকে চলে গিয়েছিলে, কিন্তু মূল সত্য তুমি জানতেই পারোনি। সে বলে, চলো কফি শপে বসে একটু কথা বলি। দুজন কফি শপে গিয়ে বসে আর আকাশ পুরো ঘটনা খুলে বলে। সোফি জানতে পারে সে আসলে ভুল ভেবেছিল, কিন্তু একটা জায়গায় এসে আকাশের গল্প ও ঘটনার মধ্যে অঙ্গসঙ্গতি ধরা পড়ে। ডাক্তার বলেছিল তুমি ওর কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিও, আর আমি ওর লিভার বিক্রি করে দিব। গাড়িটি তখন সেখান থেকে চলে যায়। কিন্তু যখন আকাশ সবাইকে তার অভিজ্ঞতা শোনাচ্ছিল, তখন তার বর্ণনা কিছুটা ভিন্ন হয়ে যায়। আকাশ বলে, সেদিন যখন ডাক্তার বলল ওর কর্নিয়া প্রতিস্থাপন করিয়ে নাও, আমি তখন তাকে স্পষ্টভাবে জানিয়ে দেই যে আমি রাজি নই। এই দৃশ্যটি একটু ভিন্নভাবে দেখানো হয়েছে। আকাশ বলে,
না, আমি কখনো কারো অঙ্গ গ্রহণ করব না, আর তোমাকেও ওর শরীরের কোনো অংশ নিতে দেব না, কারণ সে তো মারা যাবে। যদি আমি ওকে হত্যা করি তাহলে আমার আর ওর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ডাক্তার যুক্তি দেখে বলে, আকাশ বোকামি করো না, তুমি যদি ওকে পুলিশের হাতে তুলে দাও তাহলে ওর সাজা হবে মৃত্যুদণ্ড, এতে তোমার কোনো লাভ নেই। বরং যদি ওর থেকে কিছু অঙ্গ নেই তাহলে তুমি আবার দৃষ্টিশক্তি ফিরে পাবে, আর আমি একটা স্বচ্ছন্দ জীবন পেতে পারবো। আকাশ চুপচাপ বসে থাকে, আর তখনই গাড়ির ডিকির ভিতর থেকে শব্দ আসে। ডাক্তার গাড়ি থামিয়ে বলে, তুমি এখানেই থাকো, আমি ওর গান ফিরছে কিনা দেখে আসি। ওকে ইনজেকশন দিয়ে আবার অজ্ঞান করে দিয়ে আসতে হবে। ডাক্তার যখন ইনজেকশন দিতে যায় তখন হঠাৎই একটা চিৎকার শোনা যায়। কিছুক্ষণ পর দেখা যায় ডাক্তার রক্তাক্ত হয়ে পড়ে আছে, অর্থাৎ সিমি তাকে হত্যা করেছে। এবার সিমি চালকের আসনে বসে, আর আকাশ কিছুই বুঝতে পারে না, ভাবে হয়তো ডাক্তারই গাড়ি চালাচ্ছে। আকাশ বলে, ডাক্তার এটা করা উচিত হবে না। সিমি চোখ দিয়ে আমি হয়তো দেখতে পাবো, কিন্তু আমি আর কখনো পিয়ানো বাজাতে পারবো না, আমি এমন কাজ করতে পারি না। আসলে আকাশ খুব বুদ্ধিমান ছিল। লেডিস পারফিউমের গন্ধে সে বুঝে গিয়েছিল যে গাড়ি চালকের আসনে ডাক্তার নয় বরং সিমি বসে আছে। তাই সে বারবার বলতে থাকে, না, আমি সিমিকে হত্যা করতে পারবো না, আমাকে দয়া করে রাস্তার সাইডে নামিয়ে দাও, আমি কিছু বলবো না, কাউকে জানাবো না। সিমি গাড়ি থামিয়ে বলে, ঠিক আছে যাও। আকাশ মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর সিমি দ্রুত গাড়ি চালিয়ে দূরে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সে ইউটার্ন নেয় এবং প্রবল গতিতে আকাশের দিকে ধেয়ে আসে। ঠিক তখনই সিনেমার প্রথম দৃশ্যের পুনরাবৃত্তি হয়। একজন কৃষক তার ক্ষেতে ঢুকে পড়া একটি খরগোশকে লক্ষ্য করে গুলি করে। খরগোশটি লাফ দেয়, আর সেই মুহূর্তে সিমির গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে। গাড়িতে আগুন ধরে যায়, আর আকাশ প্রাণে বেঁচে যায়। সব শুনে সোফি হতবাক হয়ে যায়। সে বলে, আকাশ, আমি দুঃখিত, তুমি এত কষ্ট সয়েছ। আকাশ মৃদু হাসে, তুমি এখানে তো আছো, কাল সন্ধ্যায় আবার দেখা হবে। সেই সময় এক মেয়ে এসে আকাশকে একটা লাঠি দেয়। সে বলে, স্যার এটা কি আপনার? আকাশ লাঠিটা হাতে নিয়ে বলে, হ্যাঁ, এটা আমারই লাঠি। লাঠিটার মাথায় কাঠের তৈরি একটা খরগোশের মাথা, এবং এখানেই গল্পের সমাপ্তি ঘটে।